আমি তোমাকে হায়ার করলাম, আমার বিশ্বাস কখনো ভেঙো না। আমি তোমাকে এই ইন্ডাস্ট্রির তুলনায় 3 গুণ বেশি স্যালারি দেব। নীল আশ্বস্ত করে বলল। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি কি সত্যি এটা চাও নীলদা? প্রিয়াঙ্কা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। হ্যাঁ, তবে আমার একটি শর্ত আছে। তুমি সবসময় আদ্রিতার উপর নজর রাখবে। ওকে কোনো ছেলে বিরক্ত করলে, ওর কোনো অসুবিধে হলে সব খবর প্রথমে আমাকে দেবে। বেশ গম্ভীর হয়ে প্রিয়াঙ্কাকে এই কথাগুলো বলল নীল। পাক্কা, আমি তোমার এই শর্তে রাজি। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। চওড়া হাসি হেসে বলল প্রিয়াঙ্কা। অপরদিকে সেন ম্যানশনে মুখ ছোট করে বসেছিলেন কল্যাণী সেন আর ওনার আশেপাশে পরিবারের বাকি সদস্যরা। আমি এখানে আজ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য সকলকে ডেকেছি, মুখ গম্ভীর করে বললেন কল্যাণী। তারপর পরিবারের সকলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন সেন পরিবারের 60% শেয়ারস আদ্রিতার কাছে রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত? রাহুল বসু যেদিন থেকে পরিবারের 60% শেয়ারস আদ্রিতার নামে করেছে, সেদিন থেকেই কল্যাণীর মুড অফ। কারণ কল্যাণী সেন এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু এখন তো আদ্রিতা ওনারও উপরে উঠে গিয়েছিল। এতে ওনার মর্যাদাহানি হয়েছে বলে মনে করছিলেন কল্যাণী। ওনার হাতে আর কিছুই ছিল না। আদ্রিতার কাছ থেকে ওই 60% শেয়ারস বের করা সহজ কাজ নয়। কল্যাণীর কথা শুনে নবীন সবার আগে সোফা থেকে উঠে বললেন, মা, আমার মনে হয় আদ্রিতা সেই এবিলিটি নেই। ও আমাদের শেয়ারস কন্ট্রোল করতে পারবে না। কাকা ঠিক কথাই বলছে। আর সব থেকে বড় ব্যাপার, এসব কার জন্য হয়েছে? আদ্রিতার মামার জন্য। ওনার জন্যই আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। উনি আমাদের ঢোকালেন আর তারপরে সব হলো। আমার তো মনে হয় মামা ভাগ্নি মিলে রাহুল বসুর সঙ্গে হাত মিলিয়েছে শুধুমাত্র লাভের জন্য। কিন্তু আদ্রিতা তো আমাদের পরিবারেরই সদস্য। আমাদের পরিবারের শেয়ারস ওর কাছে থাকলে তো আমাদেরই ভালো, কোনো বাইরের লোকের কাছে তো আর থাকছে না। কল্যাণীর কথা শুনে হলে উপস্থিত সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, কিন্তু খুব কম সদস্যকে আদ্রিতার হয়ে কথা বলতে দেখা গেল। আগে কি হয়েছিল সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি আদ্রিতার কাছ থেকে পরিবারের সমস্ত শেয়ারস ফেরত চাই, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোমাদের কাছে কি কোনো প্ল্যান রয়েছে? স্পষ্ট কথায় জিজ্ঞেস করলেন কল্যাণী। কল্যাণীর কথা শুনে সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। তারপর হঠাৎ করে নবীন সেনের মাথায় একটা আইডিয়া এলো। সঙ্গে সঙ্গে ওনার চোখ চকচক করে উঠল। ছুটে গিয়ে কল্যাণী সেনকে বললেন, মা, আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু আমার মনে হয় তুমি রাজি হবে না। আগে আইডিয়া শুনি। নবীনের কথা শুনে কল্যাণীর চোখও চকচক করতে লাগলো। নবীন ওনার সব থেকে প্রিয়। প্রতিবারই উনি কল্যাণীর প্রিয় হওয়ার দাম দেন। নবীনকে এত সাপোর্ট উনি এমনি এমনি করেন না। কোনো মুশকিলে পড়লে নবীনই ওনাকে সেখান থেকে বের করার চেষ্টা করেন। এসব ভাবতে ভাবতে নবীনের প্রতি ভালোবাসা উছলে উঠছিল কল্যাণীর। মা, আমার মনে হয় জোর জবরদস্তি করে কোনো লাভ হবে না। আদ্রিতার সঙ্গে ভালোভাবে মিশতে হবে তোমাকে। ওকে যতটা সম্ভব ভালোবাসা দেখাতে হবে। একমাত্র ভালোবাসাই পারবে আমাদেরকে এই সিচুয়েশন থেকে বের করে আনতে। তাহলে হয়তো আদ্রিতা পরিবারের শেয়ারস ফেরত দিয়ে দেবে। মাথায় হাত বুলিয়ে বললে সব হবে। মুচকি হেসে এই কথাগুলো বললেন নবীন। কিন্তু এইভাবে আমরা পুরো 60% শেয়ারস কি ফেরত পাবো? আমার মনে হয় ম্যাক্সিমাম 20% পেলেও পেতে পারি। বাকি 40% তো তখনও ওর কাছেই থাকবে। তাহলে লাভটা কি হবে? হতাশ হয়ে বললেন কল্যাণী। মা, তুমি বুঝতে পারছো না। আমি বলছিলাম আমরা আদ্রিতাকে দিয়ে ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করাবো, আর সেই কন্ট্রাক্টের পিছনে আরো একটা পেপার জুড়ে দেবো যাতে আদ্রিতা বুঝতে না পারে। এই উন্নত প্রযুক্তির বাজারে সবকিছুই সম্ভব। নবীন এ বিষয়ে খুব বেশি কিছু বললেন না, কিন্তু বসার ঘরে উপস্থিত পরিবারের সকল সদস্যরাই নবীনের কথা খুব ভালো মতো বুঝতে পারছিল। মনে হচ্ছে এটাই একমাত্র উপায়। দীর্ঘশ্বাস ফেলে বললেন কল্যাণী। ঠিক সেই সময় নবীন বললেন, রাহুল বসু ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি আদ্রিতার নামে করে দিয়েছিল। এখন সেটা কতদিনও সামলাতে পারে দেখি। আসলে এই কারণেই আদ্রিতার উপর এত রাগ নবীনের। উনি বুঝতে পারছিলেন না যে রাহুল কেন আদ্রিতার উপর এতটা সহানুভূতিশীল হলো। নবীনের কথা শুনে আবার কল্যাণীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। কল্যাণীর হাতে সব শেয়ারস চলে এলে কোম্পানিটাও ওনারই হয়ে যাবে। তারপর সেন পরিবার উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে। এসবই মনে মনে ভাবতে লাগলেন কল্যাণী। প্রায় 5 দিন পরে নীল অফিসে এলো। প্রচুর কাজ জমে গিয়েছে। রায়চৌধুরী গ্রুপের অফিসে বসে টেবিলে রাখা কাগজপত্র দেখছিল নীল। স্যার, আজকে মার্কেট ওপেন হলে আমাদের কোম্পানির শেয়ারস অনেক নিচে নেমে যাবে। মাথা নিচু করে নীলকে এই কথা বলল নন্দিতা। মানে এসব কি বলছো? এটা কিভাবে হলো? স্যার, হঠাৎই সবাই আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলোতে বেশি ইনভেস্ট করছে। সেই কারণে কলকাতা ব্রাঞ্চের ভ্যালু কমে গিয়েছে। টেবিলের মধ্যে আরো কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখতে লাগলো নীল। ওর মুখ গম্ভীর হয়ে গিয়েছিল। এত কম সময়ের মধ্যে এত কিছু? এটা তো কোনো সহজ কাজ নয়। অনেক লোক প্রয়োজনের জন্য। কিছু একটা খুঁজতে গিয়ে নিজের মুখে বিড়বিড় করছিল নীল। স্যার, আপনি কি জানেন কি হয়েছে? অবাক হয়ে প্রশ্ন করল নন্দিতা। ইকোনমিতে অ্যাটাক হওয়ার পর কলকাতার বড় বড় বিজনেসম্যান এই বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন, কিন্তু কেউই সোর্স জানতে পারেননি। এই বিষয়ে নীলের কোনো আইডিয়া রয়েছে সেটা প্রথমে ভাবতে পারেনি নন্দিতা। তুমি নিচে গিয়ে ওয়েট করো, আমার সঙ্গে কয়েকজন দেখা করতে আসবে, তাদের এখানে নিয়ে এসো। নন্দিতার দিকে না তাকিয়ে এই ফাইলস আর ফোন দুহাতে দুটো জিনিসে মুখ ডুবিয়ে বলল নীল। মাথা নেড়ে বলল নন্দিতা, ঠিক আছে স্যার। নীল কাদের সঙ্গে মিটিং করবে তা নন্দিতা কিছুই জানে না,
নীল ওই ব্যাপারে আর বেশি কথা বাড়ালো না। তাই নন্দিতাও আর ওকে কিছু জিজ্ঞেস করার সাহস না পেয়ে কেবিনের বাইরে চলে গেল। নন্দিতা বাইরে যেতেই নিজের হাত সজোরে টেবিলের উপর মারল নীল। রাগে কাঁপছিল নীল। তারপর ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো নীল, কি হয়েছে? ফোনের ওপাশ থেকে গম্ভীর গলায় প্রশ্ন করলো ধীরেন রায়চৌধুরী। কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তোমার মনে হয় না এবার আমার সত্যিটা জানা উচিত? কি, আমি ঠিক বলছি তো? কেউই এর সোর্স সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু মনে হচ্ছে নীল আন্দাজ করতে পারছিল যে এর জন্য কে দায়ী। নীলের মুখে এসব কথা শোনার পর ধীরেন কিছুক্ষণ চুপ করে রইল। 10 সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর ধীরেন বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, এসব আমাদের পরিবারের লোকেরাই করেছে। কিন্তু কেন? চিৎকার করে বলে উঠল নীল। ও এখন শুধু সত্যিটা জানতে চাইছিল। গম্ভীর গলায় বলে উঠল ধীরেন, তোমার পারফরমেন্স দেখে পরিবারের সবাই একদম খুশি নয়। সবাই মনে করে যে তুমি কোনো কাজের নও। তোমার দাদুর মনে হয় তুমি শুধু দেখনদারি করো। আর তোমার এই অ্যাটিটিউড আমরা কেউ পছন্দ করি না। এই দম্ভ একদিন তোমার বিপদ ডেকে আনবে নীল। তোমার এটা বোঝা উচিত। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসব করতে হয়েছে আমাদের। এই শিক্ষা তুমি সারা জীবন মনে রাখবে। ভবিষ্যতে তোমারই ভালো হবে। কাকা, তোমার একটু ভয় করলো না? তুমি কি ভুলে গেলে আমি রায়চৌধুরী পরিবারকে কত টাকা ধার দিয়েছি? 80 কোটি টাকা। এক মুহূর্তের মধ্যে আমি সব টাকা ফেরত নিয়ে নিতে পারি। আগেও নিতে চেয়েছিলাম, কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়েছিলে তোমরা। গম্ভীর গলায় ধীরেনকে জবাব দিল নীল।